আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ত্রিপক্ষীয় যেই সংঘর্ষ, সেই সংঘর্ষে বা যে যুদ্ধ চলমান, এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে। ইরান এর পাল্টা জবাব দিয়েছে এবং যুদ্ধের সর্বশেষ যে সমস্ত তথ্যগুলো রয়েছে, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে ইরানের উপরে যে আগ্রাসন পরিচালনা করেছে, এই আগ্রাসনে ইরান প্রাথমিকভাবে যে তাদের শীর্ষ নেতা যে আপনার ইমাম খোমেনিকে যে হারিয়েছে, সে হারানোর পরে সেখানে তার সাথে আরও সিনিয়র নেতৃবৃন্দ সেখানে হত্যা হয়েছে। এরকম বিষয়গুলো আপনারা সবাই জানেন। এখন সেই ইরানকে যুক্তরাষ্ট্র বলেছিল ইরান ৩-৪ দিনের ভিতরেই পরাজয় বরণ করবে, তাদের পা ধরবে, এরকম ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলেছিল। কিন্তু সেই ইরান এখনও টিকে আছে, ইরান এখনও পরাজয় বরণ করেনি, বরঞ্চ চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করতেছে। যেখানে আপনি দেখেন যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার, অন্যদিকে ইরানের মতো একটা তৃতীয় বিশ্বের একটা দেশ, সেই ইরানের মতো একটা দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছে। এটা কি কম কিসের? এখন সেই যুদ্ধে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যেই হামলা পরিচালনা করে, ইরান তার পাল্টা আবার কোয়ালিটির হামলা পরিচালনা করতে চায়। সেই ক্ষেত্রে হয়তো ইরান অনেকটা একটু মানে অসফল হয়, সব ক্ষেত্রে সফল হয় যে বলা যাবে না। এখন সর্বশেষ ইরান তার কৌশলগত যে হরমুজ প্রণালী, সেই মানে ইরানের লাইফ লাইন বলা যায় ধরতে গেলে, সেই লাইফ লাইন ইরান আটকে রেখেছে। সেই হরমুজ প্রণালী আটকে রেখে বিশ্বকে অস্থিতিশীল করে ফেলেছে। এখন হরমুজ প্রণালী আটকে রেখে ইরান মূলত বিশ্বকে এই বার্তা দিচ্ছে, সেটা হোক আপনার যে কোনো দেশ, এই দক্ষিণ কোরিয়া তুমি দেখো, তোমার তেল লাগবে, হ্যাঁ তুমি আসো, কিন্তু তুমি এই বিষয়টা নিয়ে আলোচনা করো যে এই যে যুক্তরাষ্ট্র যেই হামলা করেছে, সেই হামলা যেন এটা অনিচ্য, এটার কথা বলো। এই উত্তর কোরিয়া তুমি আসো, বা এই জাপান তুমি আসো, তুমি কথা বলো। যুক্তরাষ্ট্র আমার উপরে যে হামলা করেছে, সেই হামলার বিরুদ্ধে দেখো, কথা বলো। এই হরমুজ প্রণালী আটকে রেখে মূলত ইরান এই বার্তাটা দিচ্ছে। কিন্তু এই হরমুজ প্রণালী আসলে শুধু যে ইরানের লাইফলাইন এটা বললে ভুল হবে, এটা আসলে বৈশ্বিক বা বিশ্বের লাইফলাইন হিসেবে পরিচিত। আপনারা জানেন সর্বশেষ মার্কিন যে ধনকুবের ইলন মাস্ক, সেই ইলন মাস্ক তিনি কিন্তু একটা ডায়াগ্রাম আপনার শেয়ার করেছেন। সেখানে তিনি এই ডায়াগ্রামটা এরকম একটা বিষয় উল্লেখ করেছেন, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যত কোম্পানি আছে, যত কিছু আছে, সব কিছুর অধিকাংশ বিষয়গুলো ইরানের এই যে হরমুজ প্রণালীর উপরে নির্ভরশীল। সেই ক্ষেত্রে আপনার এই যে এআই থেকে শুরু করে সব কিছুর বিষয়টাকে তিনি মূলত এখানে দেখিয়েছেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে, এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়ানোর জন্য যেরকমভাবে ইসরায়েল দায়ী, আবার পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো, তারাও দায়ী। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু উস্কে দিয়েছিল। তারা বলেছিল এই যুদ্ধ করতে, বা মানে যত রকম সহযোগিতা লাগবে তারা দেবে, এরকম বলছিল। বিনিময়ে তারা কিন্তু মার্কিন সরকারের যেই ট্রেজারি বা সরকারের যেই আপনার সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়েছে। কারণ কি, অস্ত্র উৎপাদন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এই যুদ্ধে আপনি দেখেন যে যেই যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ শুরু হলে অস্ত্র ব্যবসায়ীরা তারা কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতে চায় বা মুনাফা অর্জন করে। তারা যুদ্ধ বাঁধলে তাদের লাভ, এই জন্য তারা কিন্তু ব্যাপক পরিমাণ মানে সরকারের ভিতরে প্রভাব বিস্তার করে যাতে যুদ্ধটা বাঁধে। এখন যুদ্ধ বাঁধলে সেই ক্ষেত্রে সরকার যদি হেরে যায়, পরবর্তী বিষয় পরে দেখা যাবে, তারা কিন্তু মানে সবসময় কিন্তু এই যে সরকারকে যুদ্ধ করার জন্য কিন্তু উস্কে দেয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কোম্পানিগুলো এই কাজটাই করেছে। এখন এই কাজটা করার পরে এখন এই যে যখন হরমুজ প্রণালী আটকে গেছে, তখন কিন্তু অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বলেন, বা অর্থাৎ মার্কিন সরকারকে যারা এই যুদ্ধ করার জন্য যারা উস্কে দিয়েছিল, তারাও এখন এই হরমুজ প্রণালী খোলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছে। আবার যারা এই যুদ্ধের বিপক্ষে ছিল, তারাও কিন্তু হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছে। এখন ট্রাম্প আসলে সেই চাপের কাছে এখন মনে হচ্ছে যেন অসহায় হয়ে গেছে। তাই এখন তিনি ইরানকে এখন মানে সরাসরি আলটিমেটাম দিচ্ছে। এখন আলটিমেটাম আপনি কখন দেয়?
আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কথা ছিল যে এই যুদ্ধ আমি 5 দিনে শেষ করব, 4 দিনে শেষ করব, পরবর্তীতে 1 সপ্তাহতে শেষ করব, পরবর্তীতে আসছে 2 সপ্তাহতে শেষ করব। সেই যুদ্ধ আজকে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন সেই যুদ্ধে 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই যুদ্ধে এখনও কোনো কুলকিনারা নাই। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিনারা পাচ্ছে না। এই যুদ্ধ কখন শেষ হবে, কীভাবে শেষ হবে সেই কথা কেউ জানে না। এখন এই যুদ্ধের পরিধি ক্রমান্বয়ে আরও বাড়তেছে। মনে হচ্ছে যে এই যুদ্ধের যে একটা অবস্থা, সেটা মনে হচ্ছে যে বিশ্বযুদ্ধ কোনো একটা সুতার সাথে বাঁধা, এদিক ওদিক একটু হেরফের হয়ে গেলে হয়তো বা বিশ্বযুদ্ধে এখান থেকে শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে আমার কাছে মনে হয়। এখন এরকম একটা পরিস্থিতি এসে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা সুপার পাওয়ার এখন ইরানকে আলটিমেটাম দিচ্ছে, এই ইরান তুমি এই হরমুজ প্রণালী খুলে দাও 48 ঘন্টার ভিতরে। তুমি যদি হরমুজ প্রণালী 48 ঘন্টার ভিতরে খুলে না দাও, তাহলে আমি কি করব, তোমার যে জ্বালানি না তো বিদ্যুৎ অবকাঠামো রয়েছে, আমি তোমার বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করব। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই কথা, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের তো শক্তি অনেক, তাদের কি সামরিক শক্তির অভাব আছে? তারা কি ইরানকে দরমার কাট করে শেষ করে দিতেই তো চেয়েছিল, কিন্তু তারা সেটা পারেনি। যখন তারা সেটা পারেনি, এখন তারা ইরানকে আলটিমেটাম দিচ্ছে, এই ইরান তুমি হরমুজ প্রণালী বন্ধ ছেড়ে দাও, এই ইরান তুমি এটা করবে না। কিন্তু ইরান কি তার সেই হুমকিতে ভয় পাবে? মোটেও পায়নি। ইরান কি করছে? ইরান পাল্টা হুমকি দিছে, হ্যাঁ তুমি যদি আমার এই হরমুজ প্রণালী সংলগ্ন কোনো কিছুতে আঘাত করো, বা তুমি আমার বিদ্যুৎ স্থাপনায় যদি আঘাত করো, আমি তোমার স্বার্থ সংশ্লিষ্ট বা তোমার সাথে সম্পর্কিত বা তোমাকে যারা সহযোগিতা করে বা পার্শ্ববর্তী দেশ যারা রয়েছে, যেখানে তোমার ঘাঁটি আছে, ওই সমস্ত জায়গার বিদ্যুৎ অবকাঠামোতে আমি হামলা করব। কেননা ইরান এখন ওই যে আমি একটা ভিডিও করেছিলাম এক সময় কয়েকদিন আগে, যে চোখের বদলে চোখ নীতিতে ইরান, এখন এখানেও দেখা যাচ্ছে ওই বিষয়টাই। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানের তেল অবকাঠামোতে আঘাত করছে, ইরান কি করছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তেল অবকাঠামোতে আঘাত করছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের মনে করেন হাসপাতালে আঘাত করছে। ইরান ওই বিষয়টা কিন্তু ঘোষণা দিয়েছে, আমরা তোমার হাসপাতালে আঘাত করব। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের যে কালচারাল সেন্টারগুলো বা ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে হামলা করছে। ইরানও একই ঘোষণা দিয়েছে, আমি তোমার ট্যুরিস্ট স্থাপনাগুলোতে বা ট্যুরিস্ট স্পটগুলোতে হামলা করব, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখন যুক্তরাষ্ট্র বলতেছে যে আমি তোমার, অর্থাৎ ইরানকে বলতেছে যে আমি তোমার তেল অবকাঠামো বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করব। এখন ইরানও সেম ঘোষণা দিয়েছে, তুমি আজকে আমার বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করলে আমি তোমার কালকে বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করব। আপনারা জানেন যে গতকালকে ইরান এবং যুক্তরাষ্ট্র যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের যে পারমাণবিক স্থাপনায় হামলা করেছে, ইরান কিন্তু সেখানে বসে রয়নি। ইরান ইসরায়েলের যেখানে পারমাণবিক স্থাপনা রয়েছে যে শহরে, ওই শহরে হামলা করেছে। কেউ কেউ বলেছেন ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান সফলভাবে হামলা করেছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়টাকে সরাসরি অস্বীকার করা হয়েছে। ইসরায়েল বলছে যে ইরান যে হামলা পরিচালনা করেছে এখানে, সেই হামলা আসলে তাদের পারমাণবিক যে স্থাপনা বা প্রকল্প রয়েছে সেটা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, এরকম কথা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। এখন ইসরায়েলের কথাগুলো কতটা সঠিক কতটা বেঠিক এই বিষয়টা আপনারা সবাই কম বেশি ভালো করে জানেন, কেননা ইসরায়েল সব কিছু নিয়ন্ত্রণ করে প্রচার করে। তাদের যে বিষয়টা ঘটে এটা ইসরায়েল সরাসরি সম্পূর্ণভাবে বলে না, এটা আমরা সবাই জানি। সুতরাং ইসরায়েল যেন এখানে সঠিক বলতেছে এটা ধরে নিলে হবে না, অর্থাৎ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি বোঝা যায়। তবে গতকালকে ইরান যে হামলা পরিচালনা করেছে ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে কেউ কেউ বলে প্রায় 200-র মতো মানুষ নিহত হয়েছে, কেউ কেউ এটাকে আহত বলে প্রচার করছে যে 200 আহত হয়েছে। এখন যেটাই হোক না কেন, এই গতকালকে হামলা ইরান যে হামলাটা ইসরায়েলের উপরে করেছে সেটা ইতিহাসের, অর্থাৎ সবচেয়ে বড় হামলা, ইতিহাসের সবচেয়ে বড় হামলা বলেই ধরা হয়। যে সবশেষ যে হামলাটা হয়েছে সেটা ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় হামলা। এখন আসলে ইরান এখানে যতটুকুই ক্ষয়ক্ষতি করতে পারুক না কেন, এটাকে আপনার ছোটো করে দেখার সুযোগ নেই। আর এটা কেন ছোটো করে দেখার সুযোগ নেই সেটা আমি যদি একটু বলতে চাই, তাহলে আমি বলবো যে আপনারা জানেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে প্রচার করতো যে তাদের সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। অর্থাৎ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেউ ধ্বংস করতে পারবে না, কেউ একটা ফাঁকি দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এমনকি ইসরায়েলের জন্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা তো আরও স্পেশালভাবে তৈরি করা। এমনকি ইসরায়েল এমনভাবে দম্ভ করে বলতো যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরে বা রাডারের ভিতরে যদি একটা পাখিও এসে যায় তাহলে সেটা আমি ধ্বংস করে শেষ করে দিতে পারি।
এরকম কথা। কিন্তু এই যে আপনি দেখেন গত 28শে ফেব্রুয়ারির পর থেকে ইরান কিন্তু কম হামলা কিন্তু ইসরায়েলে করেনি। আর সেই হামলা ইসরায়েলের কিন্তু মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কম নয়। এখন যারা অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী, যারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বশ্রেষ্ঠ এরকম কথাবার্তা বলে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরান যতটুকু হামলা এখানে পরিচালনা করতেছে বা করেছে, এটা ইরানের জন্য অনেক বেশি বলে আমার কাছে মনে হয়। কেননা আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র তারা তারা মনে করেন তাদের যদি ক্ষমতা বা তাদের অস্ত্রশস্ত্র, তাদের সকল অর্থ, অস্ত্র বা প্রযুক্তিগত সব কিছু বিষয় যদি আপনি চিন্তা করেন, সেই তুলনায় ইরানকে আপনি কি বলবেন? কিচ্ছু না, তাদের তুলনায় কিচ্ছু না। এখন সে ইরান মানে যুক্তরাষ্ট্র যদি একটা হাতি হয়, মনে করেন যুক্তরাষ্ট্র হলো একটা হাতি, সেই হাতির সাথে যদি ইরানকে তুলনা করতে চান, ইরান সাধারণত একটা পিঁপড়া হিসাবে ধরতে যায়। হ্যাঁ, এখন ইরানকে যদি একটা পিঁপড়া হিসাবে মনে করে আপনি যুক্তরাষ্ট্রের সামনে ছেড়ে দেন, তাহলে ইরান এখানে যদি যুক্তরাষ্ট্রের ওই হাতি আর পিঁপড়ার গল্প দিয়ে আমরা মনে করেন সেভাবে ধরতে চাচ্ছি আর কি। এখন ইরান যদি এখানে পিঁপড়ে হয়ে ওই হাতির সুরে একটা কামড় দিতে পারে, তাহলে ইরানের জন্য তো এটাই অনেক কিছু। কেননা আবার সেই হাতি যদি এই যে পিঁপড়াকে লাথি মেরে সরাইয়া দিতে চায়, সরাইয়া দেয়, সেই সরানোর থেকে মানে একটু দূরে সরাইয়া দেয়, সেখান থেকে উঠে এসে হাতির মানে এই পিঁপড়া যদি আবার আপনার কি বলে যে হাতির কানের ভিতরে ঢুকে দিতে পারে, সেখানে একটা কামড় দেয়, তাহলে এই ইরানের জন্য এটাই অনেক কিছু। সুতরাং ইরান যতটুকু এখানে করতেছে নিজস্ব ব্যবস্থা, সেটা অনেক কিছু। তবে এই বিষয়টা আসলে আমরা অনেকেই হয়তো ইরানের পক্ষ হয়ে সেই বিষয়টা প্রচার করি না, কিন্তু যেটা আসলে প্রচার করা উচিত বলে আমার কাছে মনে হয়। কেননা আপনারা জানেন, এই যে আমি যখন ভিডিও শুরু করতেছি এখন 9টা বাজে, 8টার একটু আগের যে খবর, 1 থেকে 1.5 ঘন্টা আগের যে খবর অনুযায়ী আন্তর্জাতিক যে আমি হাইলাইটসটা দেখে ঢুকলাম ভিডিও করতে, সেই আপনার 1 থেকে 1.5 ঘন্টা আগে ইরান কী করছে, যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান সেটা ধ্বংস করছে। আপনি চিন্তা করছেন? F-35 যুদ্ধ বিমান এমন একটা যুদ্ধ বিমান যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী যে এই যুদ্ধ বিমান অজেয়, এই যুদ্ধ বিমানকে কোনো রাডার ধরতে পারে না, কোনো রাডার শনাক্তই করতে পারে না। এমনকি এই F-35 যুদ্ধ বিমান এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ ভূপাতিত বা আঘাতই করতে পারেনি। আপনি পরিসংখ্যান দেখেন বা বিভিন্ন একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পারবেন, ঘাটাঘাটি করে। হ্যাঁ, একমাত্র এই ইরান যুদ্ধে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এটা কিন্তু কম কিছু না। কিন্তু সেই বিষয়গুলো আসে না, কারণ কি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেভাবে চাচ্ছে বিষয়গুলো সেইভাবে প্রচারিত হচ্ছে, অর্থাৎ তাদের স্বার্থ সংশ্লিষ্ট মানে তাদের বিপক্ষে গেলে সেই বিষয়টা প্রচারিত হচ্ছে না, আর যে বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যায় সেই বিষয়টাই প্রচারিত হয়। আপনি চিন্তা করেন F-35 যুদ্ধ বিমানের মতো এই অত্যাধুনিক যুদ্ধ বিমান সেখানে ভূপাতিত হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া, সেটা কিন্তু মারাত্মক বিষয়। তারপর F-16 কথা তো কালকে বললাম, আজকে দুপুরেও বলেছি আমরা লাইভে, F-50 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়ে বলেছি। সুতরাং এখানে ইরানকে আমরা যতটা ছোট করতে চাই, আসলে ইরান অতটা ছোট না। ইরান তার শক্তি বা ক্ষমতা হয়তো আপনাদের সামনে আমাদের সামনে জাহির করেনি, কিন্তু এখন তারা কাজ করে দেখাতে চাচ্ছে। আপনি দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কী বলেছিলেন, ইরানের কোনো শক্তি নাই, ইরানের সব শেষ করে দিয়েছি, ইরানের নৌবাহিনী শেষ করছি, ইরানের আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছি। তাহলে এই যে F-35 যুদ্ধ বিমান আজকে যে ক্ষতিগ্রস্ত হলো এই যে 1 ঘন্টা আগে, তাহলে এটা কিভাবে হয়েছে ভাইয়া? আপনি তো সব শেষ করে দিলেন, তাহলে এটা কিভাবে হয়েছে? সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নিজেদের মতো করে অনেক কিছু প্রচার করে, যার অধিকাংশগুলোই সঠিক নয়। আর সর্বশেষ একটা ঘটনা ঘটেছে, যেটা আজকে দুপুরের দিকের ঘটনা, যে কাতারের একটা যে যুদ্ধ বিমান একটা কাতারের একটা বিমান আর কি, সাধারণ বিমান, সামরিক হেলিকপ্টার আর কি, সেই হেলিকপ্টারটা আপনার বিধ্বস্ত হয়েছে। সেই বিধ্বস্ত হওয়াতে প্রায় 7 জন সেটার আরোহী, তারপরে হচ্ছে কি আপনার ক্রু সবাই সহ আর কি 7 জন নিহত হয়েছে, এই খবরটা আমরা জানিয়েছি। তবে এটা কি আসলে এই যুদ্ধকালীন সময়ের কারণে কোনো পক্ষের ফায়ারে বা মিসাইলের বা
ড্রোনের আঘাতে এরকম ঘটেছে কিনা সেটা নিশ্চিত নয়, তবে সেখানে একটা সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে বা এই বিষয়টা আমরা জেনেছি। তবে এটা যেটা বলা হয়েছে যে সামরিক যেই যুদ্ধ বিমান যেই হেলিকপ্টারটা এখানে যে ক্ষতিগ্রস্ত বা আপনার কি বলে যে ধ্বংস হয়েছে, সেটা আসলে স্বাভাবিকভাবেই এখন অনেকে মনে করতেছে। তবে যুদ্ধকালীন সময় যেহেতু, তাহলে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয় বলেই সামরিক বিশ্লেষকগণ মনে করেন। তবে যুদ্ধকালীন সময়ে এরকম ঘটনা ঘটে, সেটা হয়তো অনেক পক্ষ স্বীকার করে না কোন কারণে হয়েছে। আর আজকে সকালে এখানে এই ইরান কাতারকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছে, এই কাতার তোমার দেশের সকল নাগরিক, মানে কাতারকে উদ্দেশ্য করে বলছে, তোমরা কাতারের যত নাগরিক আছো তোমরা সরে যাও, আমি সেখানে হামলা করব। এখন এই কথা কিন্তু আমরা দেখতাম যে ইসরায়েল কিন্তু বলতো, কোথায়, গাজা ভূখণ্ডের ক্ষেত্রে কি বলতো, এই গাজা ভূখণ্ডের জনগণ, এই গাজাবাসীরা তোমরা সরে যাও, আমি সেখানে হামলা করব। এখন মানুষগুলো যাইব কই ভাই? গাজার মানুষ গেছে কোন দিকে? এখান থেকে লড়াইছে ওইখানে গেছে, ওইখান থেকে লড়ান দিয়েছে এইখানে আসছে, এইভাবেই তো। এখন কাতারকে উদ্দেশ্য করে ইরান এরকম বার্তা দিয়েছে, এই কাতারের জনগণ তোমরা সরে যাও, আমি সেখানে হামলা করবো। এখন কাতারের জনগণগুলো যাইব কোথায়? কোথায় যাওয়ার জায়গা নেই। সুতরাং এখানে মানে এটা হচ্ছে একটা মনস্তান্ত্রিক খেলা আমার কাছে মনে হয়। যুক্তরাষ্ট্র যেরকম ইরানের জনগণকে কয়, এই ইরানের জনগণ তোমরা এখান থেকে সরে যাও, আমি ওইখানে হামলা করব, বা এই ইরানের জনগণ তোমরা তোমার সরকারের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে মানে কি আন্দোলন করো, এরকম যেমন উস্কে দিতে চায়, তদ্রুপ ইরানও এই মানুষতান্ত্রিক খেলায় ইরানও পিছিয়ে নেই, ইরানও এই কাতারের জনগণ বা আরেক দেশের জনগণকে এইভাবে উস্কে দিতে চাচ্ছে। সুতরাং এই যুদ্ধে আসলে শেষ কোথায় হবে এটা এখনও কেউ জানে না। অনেকেই বলতেছে যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের যে তৃতীয় বিশ্বযুদ্ধটা মূলত সাধারণ একটা সুতার সাথে আটকে রয়েছে, এদিক ওদিক হলেই এই তৃতীয় বিশ্বযুদ্ধ এখান থেকে বেঁধে দেওয়ার শঙ্কা রয়েছে। এখন আসলে বাস্তবতা কতটুকু সেটা হয়তো সময় বলে দিবে, কিন্তু বর্তমানের যে অবস্থা, সেই অবস্থায় দেখে আসলে কেমন যেন মনে হচ্ছে। আর ইউরোপের দেশগুলো তারা হয়তো অনেকটা কি আপনার চিন্তা বা দ্বিধাগ্রস্তের ভিতরে আছে, তারা কোন পক্ষে যাবে, তারা কি আসলে যেই পক্ষ, মানে তারা ক্যালকুলেশন করতেছে কোন পক্ষ বিজয় হওয়ার সম্ভাবনা আছে, কোন পক্ষে গেলে আমার একটু লাভ বেশি হবে, এরকম চিন্তা ভাবনার ভিতরে আছে ইউরোপের দেশগুলো। কেননা ইউরোপের দেশগুলো তো মার্কিন প্রেসিডেন্টের ডাকে এত সময় ব্যয় করার কথা না। আমরা দেখি সকল ক্ষেত্রে, ইরাকের ক্ষেত্রে, আফগানিস্তানের ক্ষেত্রে আমরা দেখছি না, ইরাক আফগানিস্তান যুদ্ধে এই যে ইউরোপের দেশগুলা বা ন্যাটো বলেন, ন্যাটো ফ্যাটো যেটাই বলেন না কেন, সবাই যেভাবে এক ডাকে মার্কিন প্রেসিডেন্টের পাশে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই যে ইরান যুদ্ধের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো সেটা করতেছে না। এখন এর কারণ হিসেবে অনেকেই মনে করতেছেন আসলে এখানে ইরানকে ছোটো করে দেখার সুযোগ নেই। সুতরাং ইউরোপের দেশগুলো অনেকটা চিন্তা ভাবনায় আছে, কি করবে তারা। যাই হোক, এই যুদ্ধ শেষ হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এনে নামে দেখতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই তথ্যগুলো যাতে আপনাদের কোনো বন্ধুরা দেখতে পারে, এই জন্য শেয়ার করে দিতে পারেন ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।